10 জুন দেশের ফুটবলে নতুন একটা মহরণ শুরু হতে যাচ্ছে, সেই অপেক্ষায় দেশের কোটি ফুটবল ভক্তরা। কোটি সংখ্যাটা বললাম এই কারণেই, কারণ ক্রিকেটের এখন অনেকটাই পতন। যদিও বাংলাদেশ দল আছে পাকিস্তানে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সাথে 2-1 হারার পরে ক্রিকেট থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। এখন অনেকটাই ফোকাসে ফুটবল। আর এই বিষয়টা নিয়ে আমার সাথে কথা বলতে আছেন আল্ট্রাসের ফাউন্ডার অভি। আমাদের আসলে ফুটবলের একটা উত্থান হচ্ছে, আমরা দেখছি। নিশ্চয়ই ভালো লাগার মতো একটা অবস্থা। ঠিক কয়েক বছর আগেও কিন্তু অতটা ফোকাস ছিল না। বাংলাদেশ টিম ম্যাচ খেলা মানে হচ্ছে হেরে যাওয়া, হয়তো বা ড্র করবে, তাও সেটা ভাগ্যের জোরে। কিন্তু এখন একটা কনফিডেন্ট আসছে, আমরা যেটা কিনা লাস্ট ইন্ডিয়ার সঙ্গে দেখেছি। আমরা পয়েন্ট পেয়েছি 1 পয়েন্ট, যেহেতু অনেকগুলো গোলের সুযোগ ছিল। ওভারঅল কি মনে হচ্ছে যে আসলে 10 জুনে যে ম্যাচটা, সেই ম্যাচটা নিয়ে কতটা আশাবাদী দর্শকরা আপনারা? বাংলাদেশ দলকে নিয়ে আসলে আমাদের আশাবাদের জায়গাটা, যেটা আশা করতেছি, সেটা এই রিসেন্ট টাইমের পারফরমেন্সে না। আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে এত আলোচনা, বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানুষের এত আবেগ, বাট আসলে মিসিং পয়েন্টটা কোন জায়গায়? আসলে ফুটবলটা নিয়ে কেউ কেন ভাবে না? বা অ্যাজ এ পার্সন আমি বাংলাদেশ ফুটবল টিম সম্পর্কে জানতে জানতে আমার লাইফের প্রায় 12-13 বছর চলে গেছে। তারপরে আমি জানতে পারছি আসলে বাংলাদেশ ফুটবল টিম খেলে, বাংলাদেশ ফুটবল টিমের এক্সিস্টেন্সটা আসলে কতটুক সেটা। সেই তখন থেকে আমার মাঝে মধ্যে খেলতেছিল আসলে ক্রিকেট আর ফুটবলের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। তো আমি পার্সোনালি যেটা ফাইন্ড আউট করতে পারছি যে আমাদের ফুটবলের যে সোনালী যুগটা যেটা ধরা হয় 90s-এর টাইমটা, ওইটা আসলে আমাদের সোনালী যুগ না। আমাদের সোনালী যুগটা 90s-এর মাঝামাঝি সময় থেকে 2010 এই টাইমটা পর্যন্ত, যদি পারফরমেন্সের দিক দিয়ে আমরা বিবেচনা করি। এটা কি আপনি একদম জাতীয় পর্যায় থেকে শুরু করে কিংবা ঘরোয়া ফুটবল নিয়ে আপনি বলতে যাচ্ছেন? না, আমি জাস্ট ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে কথা বলতেছি। কারণ হচ্ছে 1995 সালের আমাদের একটা 4 জাতীয় টুর্নামেন্ট আছে। তারপর 1999 সালে এসএ গেমসের একটা স্বর্ণপদক আছে। 2003 সালের সাফ, ওই টাইমটাতে আমরা কয়েকবার সাফের রানার্স আপও হয়েছি। আবার 2008-9 সালে আমরা আবার এসএ গেমসের একটা স্বর্ণপদক পাইছি। তো যদি বাংলাদেশ ফুটবলের টোটাল সাফল্যের কথা আপনি চিন্তা করেন, মেজর কোনো ট্রফির কোনো চিন্তা করেন, বা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় কোনো ট্রফির কোনো কথা চিন্তা করেন, তাহলে আপনার ওই 10 থেকে 15 বছর আপনি কাউন্ট করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম ছিল বা আমাদের যারা সিনিয়র ছিল, আমার কাছে মনে হয়েছে যে তারা আমাদের কাছে ফুটবলের যে গণজোয়ারটা 1990 সালটাতে যেটাকে সোনালী যুগ ধরা হয়, ঘরোয়া ফুটবলের দর্শকের উপচে পড়া ভিড়, ওই টাইমটার যে একটা আমেজটা ছিল, বা ওই যে ফুটবলের যে আসল মেসেজটা বাংলাদেশের মানুষ যে আসলে ফুটবলকে ধারণ করে, এই মেসেজটা আমাদের যে আগের প্রজন্ম আছে তারা আমাদের কাছে ঠিকভাবে পৌঁছে দিতে পারে না। এখানে আমি একটু আপনাকে বলি যে এই জায়গাটার মধ্যে মনে হয় যে 99 বিশ্বকাপে যখন মানুষ প্রথম খেলে এবং স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারানোর পরে হচ্ছে মানুষের ক্রিকেটের বড় রকমের একটা পরিবর্তন আসে, এবং এরপর থেকে প্রতি বছর আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি, কিন্তু ফুটবলে আমরা সাফে 2003 সাফল্যের পর আর বড় কোনো সাফল্য নাই। এটা কি অনেক বড় একটা গ্যাপ হচ্ছে কিনা, আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে এই সময়টার পর থেকে আসলে যে এই পরিবর্তনের ঢেউটা, সেই ঢেউটা থেকে আসলে ফুটবলটা ডাউন হয়ে যায়। সাফের 2003 সাফের পরে আমরা সাফ আর জিতি নাই, এটাই কি আসলে আমাদের মূল ডাউন হয়ে যাওয়া বা ফুটবলের ক্রেজে যে ডাউনটা, সেই ডাউনটা হয়ে যাওয়ার মূল কারণ কিনা? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ফুটবলের সাথে আমাদের সম্পর্কটা সেই বাংলাদেশের জন্মলগ্ন থেকেই, স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের। স্বাধীন বাংলা ফুটবল দলের জন্য ক্যাম্পিং হয়েছে, পৃথিবীতে বিরল এটা। তো তারপরও ফুটবলের সঠিক মেসেজটা এই প্রজন্মে এসে আমরা পাইনি, সেই ইতিহাসও এখন দেখা যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে সেই সময়কার যে সাফল্যগুলো, আমরা 2003-এর যে সাফ চ্যাম্পিয়নের যেটা আমাদের সবচেয়ে বড় সাফল্য যেটাকে বলা হয়, সেই টোটাল টুর্নামেন্টের আমরা কোনো ভিডিও দেখি না, একটা শুধু ফাইনাল ম্যাচের টাইব্রেকারের ভিডিও আমরা দেখি, আর তাছাড়া তেমন কোনো ছবি ভিডিও কোনো কিছুই দেখি না। তো আমার কাছে মনে হয় যে ওই সময়টাতে বিশ্বকাপের টিকিটের উদ্যান, যে বড় কথা হচ্ছে যে ক্রিকেট হচ্ছে খুব অল্প সংখ্যক দেশের খেলা, এখানে খুব সহজেই লাইমলাইনে আসা যায়। বিশ্বকাপ খেলে 8-10টা দেশ, সর্বোচ্চ 70-72টা দেশ খেলে। আর ফুটবল একটা গ্লোবাল গেম। হ্যাঁ, 203টা দেশ খেলে। এখানে আর্জেন্টিনা, ব্রাজিল যেমন, আমার অবস্থান সেম, বিশ্বকাপ বাছাই পর্ব যখন খেলে আমার দেশ। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে আমার দেশের মানুষ আসলে যেটাতে সাফল্য দেখে এটাতেই আসলে ঝুঁকে বেশি, কিন্তু সেই সাফল্যের জায়গায় বা সাফল্যের মানদণ্ডে কিন্তু বাংলাদেশ এখন অনেকটা নিচে। যদি ক্রিকেটের দিক থেকে বলি, আমরা সংযুক্ত আরব আমিরাতের কাছে 2-1 সিরিজ হেরেছি। ফুটবলে আমরা ইন্ডিয়াকে সাথে ড্র করার পর থেকে, কিংবা হামজা যোগ হওয়া, কিংবা এখন শামী সময়ের অপেক্ষায়, ফাহমিদুলের অপেক্ষায়, আরও হয়তো বা অনেকে আছেন কিউবা মিচেলের অপেক্ষায়, এই যে নতুন নতুন প্লেয়ারদের অপেক্ষা, ইন্টারন্যাশনালি যারা বিভিন্ন দেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের জার্সি বা বাংলাদেশের পতাকাকে নিজের মনের অন্তরালে রেখে
সেই জায়গা থেকে নতুন একটা ক্রেজ আসা, আপনি নিশ্চয়ই যোগাযোগ যাচ্ছেন যে কেমন লাগছে আসলে এই টোটাল প্রেক্ষাপটটা, আবহাওয়াটা, পরিবর্তনটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগছে, কারণ আমরা হচ্ছে বিগত দিন ধরেন বাংলাদেশ ফুটবল যেই ক্রাইসিস মুভমেন্টটা ভিতর দিয়ে চলে গেছে, তখন দেখবেন যে ফুটবলের সাথে আমরা ছিলাম, আমরা সেই ক্রাইসিস মুভমেন্টটা আমরা দেখে 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 আস্তে আস্তে ওইটা পার করে আসছি। এখন যখন ফুটবলের জোয়ার, ফুটবলের উন্মাদনা, যখন ইংলিশ প্রিমিয়ার লিগের থেকে প্লেয়ার আসে আমাদের বাংলাদেশে, হামজা চৌধুরী এবং সামিদ সোম কিংবা মিচেলদের মতন প্লেয়ার আমাদের দেশে আসে, তখন যখন এই জিনিসটা হাইলাইট হয়, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে চলে গেছে যে এখন আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরী আমাদের বাংলাদেশের হয়ে খেলছে। তো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সকল ফ্যানদের চোখে পড়া এবং হচ্ছে বিষয়টা হাইলাইটের একটা বিষয় আছে, ওই বিষয়টা যখন ঘরে ঘরে পৌঁছে গেছে এবং প্রত্যেকটা ফুটবল ফ্যান এবং আমাদের এইজের যে ফ্যানগুলো আছে তারা যখন ইউরোপিয়ান ফুটবলটা কালচারটা ফলো করে, তখন দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ফুটবল একটা ফুটবলার বাংলাদেশে এসে খেলছে, তখন ওই জায়গা থেকে হলেও যে বাংলাদেশে আমাদের প্লেয়ার খেলছে, ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার খেলছে বাংলাদেশে, তো ওই জায়গা থেকে হলেও সবাই এই বাংলাদেশের ফুটবলটাকে মনে প্রাণে ধারণ করছে এখন, এবং হচ্ছে উন্মাদনা আগের যেই 80-র দশকের 90-র দশকের যে ফুটবল উন্মাদনাটা, এখন সেই উন্মাদনার মতো আগের উন্মাদনার মতন এখন মানুষ ঢুকে পড়ছে এই ফুটবলে। উন্মাদনা জায়গাটা আসলে শুরু বলতে গেলে হচ্ছে রিসেন্টলি, যদি আমরা এই কয়টা দিনের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্যাপার থাকে, যেমনটা হয়তো উনি বলেছিলেন যে সাফে 2003-এর সাফ জয়ের পরে আমাদের আসলে সেই ফুটেজ আর্কাইভ আমরা দেখি না, কিন্তু এখনকার সোশ্যাল মিডিয়ার একটা বড় রকমের বিষয় থাকে। আপনারা আলট্রাসের যে সমর্থক, আপনাদের আসলে এই ফোকাসিংয়ের জায়গাটা, অর্থাৎ এই ফুটেজগুলোকে রাখা, ফুটেজগুলো নিয়ে একটু অ্যানালাইজ করা, এগুলো নিয়ে আসলে আপনাদের কাছে কি মনে হয় যে দায়ভারটা শুধু বাফুফের, নাকি এটা আসলে যারা আপনারা ফ্যান আছেন, আপনারা যারা ফুটবলকে সত্যিকার অর্থে চান আরও উপর নিতে, ইনফ্যাক্ট স্পোর্টসটাকে আরও উপর দিকে নিতে চান, তাদের একটা বড় রকমের দায়িত্ব থেকে যায়? এক্স্যাক্টলি, আমি এই কথাটাই তখন বলতেছিলাম যে আসলে আমাদের যে পিক টাইমটা ছিল ফুটবলের, ওই পিক টাইমের সাফল্যের মেসেজগুলো আমরা কিন্তু ঠিকভাবে পাই নাই। ঠিক আছে, কেন পাই নাই? ওই যে একটু আগে বললো যে আমরা ফুটেজগুলো ঠিকভাবে পাচ্ছি না, বাট একটু অ্যানালাইসিস করলে দেখা যায় 1996-95 সালের টাইমটাতেও বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং 110 নম্বরে ছিল। ঠিক আছে, ওই টাইমটাতে আমরা ইউক্রেনের উপরে, মানে ইউক্রেন না, ক্রোয়েশিয়ার উপরে ছিলাম। ঠিক আছে, ক্রোয়েশিয়া এখন বিশ্বকাপ খেলে, তো ওই মানে পরিসংখ্যানের হিসাব করেও লাভ নাই। বাট কথা হচ্ছে এই যে মানে দায়বদ্ধতার জায়গাটা, এই জায়গায় হচ্ছে মানে গোলমালটা পেকে যায়। আপনি যদি দেখেন ক্রিকেটের উত্থানটা এই জায়গায় মেজর একটা ফ্যাক্ট হিসাবে কাজ করছে, বাট এই জায়গায় সবথেকে বেশি দায়ী হবে হচ্ছে ওই টাইমটাতে বাফুফের ম্যানেজমেন্টে কারা ছিল তারা, প্লাস হচ্ছে আমাদের যে পূর্বের প্রজন্মে যারা ফুটবলটাকে মানে ধারণ করতো, তারা আসলে জিনিসটাকে কীভাবে আমাদের সামনে তুলে ধরে আনতে পারছে, বা বাফুফেকে ওই টাইমে কতটুকু প্রেশারাইজ করতে পারছে। ঢাকা স্টেডিয়ামটা এত চমৎকার, ঢাকা স্টেডিয়াম এবং নতুন রূপে নতুন সাজে সেজেছে, কি মনে হচ্ছে যে এইখানে হামজার যখন সত্যি হোম ডেবিউ হবে, বা শামীম সোম খেলবে, ফাহমিদুল খেলবে, অথবা অন্যান্য প্লেয়াররা খেলবে, এবং 10 জুন অথবা 4 জুন একটা ম্যাচ হবে, প্রীতি ম্যাচ, কি হবে যে আসলে ফুটবলের মাঠে বা ঢাকা স্টেডিয়ামের রূপটা এবং ম্যাচ শেষে ফলাফল যদি বাংলাদেশে পরে আসে? এই যে নতুন উন্মাদনা, এতগুলা মেম্বার, এতজনের, তো রিসেন্ট টাইমের যে মানে সাকসেসগুলো আসতেছে, এর পিছনে আমি বলবো না একমাত্র আমরাই মানে এটা করে ফেলছি বা বলছি, এটা সবার সম্মিলিত একটা প্রচেষ্টা, বা বাফুফের নতুন কমিটি বলেন বা আগের কমিটি যারা ছিল তারা, প্লাস হচ্ছে আমরা যারা তখন ফুটবল নিয়ে চিন্তা করতেছিলাম, আমরা বাদেও আরও অনেকগুলো কমিউনিটি আছে এরকম যারা ওই টাইমটাতেও ফুটবল নিয়ে কথা বলতো, বাট ওইটা চোখে পড়তো না। বাট আমাদের চোখে তখন পড়তেছিল আসলে বাংলাদেশ ফুটবলের সম্ভাবনা আছে, কারণ আমরা জাতি হিসেবে স্পোর্টসকে অনেক পছন্দ করি, এটা হোক ক্রিকেট, হোক ফুটবল বা যে কোনো খেলা। 175 জন আপনারা গিয়েছিলেন, টিকিট কেটে মাঠে ঢুকেছিলেন, বিষয়টা তো এরকম। এখন আসলে টিকিটিংয়ের ইস্যুটা গুরুত্ব পাচ্ছে, একসঙ্গে 1 লাখ মানুষ হিট করেছে 3 দিনে, 3,500 সামথিং হবে হয়তো। 1 লাখে হিট করার সত্যতা আসলে কতটুকু এটা জানি না আমরা, কারণ যাদের কাছে দেওয়া হয়েছে টিকেফাই, আর টিকেফাই বিগত দিনে তাদের দেখছি 150 কনসার্টের টিকিট, ওখানে টিকিট কাটতে গেলে তাদের সার্ভার ডাউন হয়ে যায়। তো এত বড় একটা হাইপ ক্রিয়েট করা ম্যাচের টিকিটের বার তারা আসলে কেউ নেবে, এটা প্রশ্ন থেকে যায়। ফুটবলে অনেক খরচ, এটা আমরাও জানি, কিন্তু ফুটবল ফেডারেশনে কোনো মানে রেভিনিউ নাই, মানে আর্নিং নেই। তো সেই জায়গা থেকে বাফুফে, যেহেতু হামজা সমিতির মতো ফুটবলাররা এখন দেশের মাটিতে খেলবে, তো বাফুফের অবশ্যই এখানে ইনকামের অনেক সোর্স আছে, রাস্তা আছে। তো সেই জায়গা থেকে আমরাও মানে অনেক খুশি ছিলাম যে প্রথমবারের মতো টিকিট আমরা, যেহেতু আমরা প্রথমেই ওই যেটা বলছে, প্রথমে আমরা ফ্রি টিকিটের বিপক্ষে ছিলাম, যে অফলাইনের টিকিটগুলো ছাড়লে অমুক তমুক এসে ফ্রি টিকিটগুলো নিয়ে যায়। তো আমরাও এটার বিপক্ষে ছিলাম যে আমরা খেলা দেখতে যাবো, আমি যে টাকাটা যাবো, যে আবেগটা কাজ করবে, ফ্রি টিকিট দেখলে সে আবেগটা আমার জন্য কাজ করবে না।
তো এই জন্য আমরাও এটার বিপক্ষে ছিলাম। তো আমরা এবার অনেক বেশি মানে খুশি ছিলাম যে প্রথমবারের মতো বাফুফে অনলাইনে টিকিট আনবে। ক্রিকেটটা ডাউন মানসিকভাবে বলেন, প্লেয়ারদের মানসিক অবস্থা দেখে বলেন, প্লেয়ারদের চেহারা যা দেখছি তাতে খুব মানসিকভাবে ডাউন, ফুটবলাররা খুব উৎফুল্ল অবস্থায় আছে। এই আপস অ্যান্ড ডাউনটা কেন ইনব্যালেন্স হয়? ক্রিকেট মাত্র 8টা 10টা দশ খেলে, এখানে আসলে মানে আমি ক্রিকেটের সাফল্য বিচার দেয় ফুটবলের সাথে কখনোই মেলাবো না। আমাদের ফুটবলের দ্বারে কাছে কখনোই টিকিট ছিল না। এটা অনেক বড় একটা ঐতিহ্য আছে আমাদের ফুটবলে। আমাদের ফুটবলের সেই জন্মলগ্ন থেকে আমাদের দেশের সাথে ফুটবল জড়িত। তো আমি কখনোই ক্রিকেটকে ফুটবলের সাথে বিচার করব না। ফুটবল তামাম দুনিয়ার জনপ্রিয় খেলা, আমি বিশ্বাস করি বাংলাদেশে সেটাই। কিন্তু বিগত দিনে কিছু মানে আমাদের ফেডারেশনে কিছু অযোগ্য কর্মকর্তাদের জন্য আমরা ফুটবল থেকে মানে আমাদের মানুষরা দূরে চলে যায় আর কি। তো এখন আবার কিছু স্মার্ট এবং যোগ্য ব্যক্তিদের সংগঠক আসছে, তাদের আগমনে প্লাস হামজা সমিত ফাহমিদুলদের মতো প্লেয়ারের আগমনে এখন আবার বাংলাদেশের মানুষ একটা নতুন রূপ পেয়েছে। হ্যাঁ। ইউরোপিয়ান ফুটবল যখন দেখেন, যখন ফিল করেন যে হামজা খেলছে, যেমন কয়েকদিন আগে হামজার ম্যাচ ছিল শেফিল্ড ইউনাইটেডের, সবটা মিলে ম্যাচের ফলাফল, হামজা খেলছে, আমরা হামজা খেলা দেখেছি ভারতের শিলংয়ে, এখন ঢাকা মাঠে দেখার অপেক্ষায়। কি মনে হচ্ছিল ওই সময় যে এই প্লেয়ারটা আমাদের বাংলাদেশের? আসলে হামজাকে আমরা একটু কাছ থেকে পাইছি, এটা আমাদের সৌভাগ্য। যেদিন বাংলাদেশে ল্যান্ড করছে তাকে আমরা বরণ করতে সিলেট ছিলাম। আমরা আল্ট্রাসেট ঢাকা থেকে কয়েকজন গেছে, আর আমার সিলেট জোনের যে মেম্বার আছে তারাও ছিলাম। তো তার মানে যে প্রশ্নটা বলছেন যে এই ফিলিংসের ব্যাপারটা, এই ফিলিংসটা আসলে তখনই পেয়েছিলাম যখন হচ্ছে আসলে তার বাসায় তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলার সুযোগ পেয়েছিলাম। ওই সময় তিনি বলতেছিল যে তিনি আমাদের ব্যাপারে জানেন, তিনি আমাদেরকে চিনেন। এর কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ হামজাকে জাতীয় দলের ইনক্লুশনের ব্যাপারে সোচ্চার ছিলাম। এটা 2019-এর পর থেকে আমরা সহ আরও অনেকগুলো কমিউনিটি সোচ্চার ছিল। এর মধ্যে আমরা 2023-এর শেষ দিকে বাংলাদেশ বনাম লেবানন ম্যাচ ছিল খুব সম্ভবত। আমরা ওই ম্যাচে আমাদের একটা টিফো রাখছিলাম, ওইটার মধ্যে ছিল কাম ব্যাক হামজা, ব্রিং ব্যাক হামজা, ঠিক আছে, তাকে ডেডিকেট করে। ওই জিনিসটা আবার মানে অনলাইন বলে সব জায়গায় এটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল, যে জিনিসটা তার চোখে পড়ছিল। তো ওই টাইমটাতে তার সাথে কথা বলা হয়েছে, ওই টাইমটাতে সে যখন বলছিল তখন আমাদের গায়ের পশমটা দাঁড়িয়ে যাওয়ার অবস্থায় ছিল। ওই টাইমে আমরা তাকে একটা আমাদের আল্ট্রাসের একটা ফ্ল্যাগ উপর দিয়েছিলাম। আমার এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করি। তারপর যখন দেখলাম যে আচ্ছা এটা হচ্ছে সেই জিনিসটা, আমি ফিল করলাম যে ইয়েস এটা হচ্ছে সেই ফ্ল্যাগটা যেটা কিনা আপনারা, সেটা যে আপনি দিয়েছেন তা জানেন মানে আপনারা বা আল্ট্রাসের যে ফ্ল্যাগটা, এবং তাকে একটা প্রশ্ন করেছিলাম যে এই ফ্ল্যাগটার অর্থটা কি তুমি জানো? সে বলেছে ইজ দ্য সাপোর্টার অফ হামজা, সাপোর্টার অফ বাংলাদেশ। এটা আমাদের জন্য এই মানে আপনার থেকে শুনে আমি আরও গর্বিত ফিল করতেছি। এখন মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ ফুটবলের জন্য যে সময়গুলো ব্যয় করছি বা যে টাইমটা যে কষ্টটা করছি, এই জিনিসগুলা মানে এখন সার্থক। কারণ হচ্ছে 2019-এর থেকে আল্ট্রাসের মানে যাত্রা শুরু হলো। আমি আরও অনেক আগে থেকে আল্ট্রাস নিয়ে মানে রাতের পর রাত, আমি 2015-16 সালের পর থেকে ইউরোপের খেলা দেখেও ছেড়ে দিছি। আমি ইউরোপের কোনো জার্সিও পড়ি না, মানে জাস্ট আমার ধ্যান জ্ঞান সব মানে এই জায়গায় ঢুকে গেছে। ইউরোপিয়ান ফুটবল আসলে কী পান? এবং পিএসজি এবং ইন্টার মিলান খেলবে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। হ্যাঁ, কি মনে হয় ফরাসিটাকে প্রথমবার চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি ইন্টার মিলানই এবার আবারও এই ট্রফিটা নিবে? এটার আগে ইউরোপিয়ান ফুটবলে কী পায় আসলে এটা নিয়ে আমার দেশের একটা প্রভাব আছে যে ইউরোপিয়ান ফুটবলের মানে চৌকাট ধরানো যায়, অথচ আমার দেশের ফুটবলের মানে সংগঠনদের দোয়ার পেরানো যায়, এই টাইপের একটা প্রভাব আছে। যদি আমি এটা এখন বলতে পারছি না। আমি বার্সা ফ্যান, আমি কিন্তু মাঠে যাই না। আমি অফিসিয়ালি যখন বার্সাকে একটা মেল করি, সে আমাকে মেলে রিপ্লাইটা দেয়। কিন্তু আমাদের দেশের যে ক্লাব, আমি একটা কর্তার সাথে গিয়ে কথা বলতে পারি না, মেল তো অনেক দূরের বিষয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আর যে মানে আমরা যা মানে আমাদের যে প্রজন্মটা, আমরা আধুনিক ফুটবল দেখে বড় হয়েছি, চাকচিক্য দেখে বড় হয়েছি। আমাদের ফুটবল আসলে এই জিনিসটা নেই, কাদামাঠে খেলা হইতেছে, মানুষ গেলে যাচ্ছে না গেলে নেই, এটা গ্রামের চেয়ে ভালো খেলা হয় আমাদের চোখে আসলে। তো সেই জায়গা থেকে মানে দিনের পর দিন মানে চাকচিক্য দেখে আমরা আসলে ইউরোপিয়ান ফুটবলমুখী হয়েছি। তো এই জায়গাটার মধ্যে আসলে চাকচকি জায়গা থেকে আসলে পারফরমেন্স জায়গাটা চলে আসে পিএসজি এবং হচ্ছে ইন্টার মিলান। পিএসজি ওয়ান হচ্ছে ইন্টার মিলান। আপনি কাকে এবং প্রেডিকশনটা কি দাঁড়াবে ফলাফল? আমি পিএসজিকে রাখবো, কারণ এই সিজনে মানে নতুন কোচ, নতুন অনেক ইয়াং ফুটবলার এসেছে। তো দলটা অনেক মানে বর্ষমূলক মিডফিল্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা দিয়ে, সেন্টার ফর প্রত্যেকটা জায়গা দিয়ে আমি মনে করি পিএসজি চ্যাম্পিয়ন হবে। আমি প্রেডিকশন পিএসজি 2, ইন্টার মিলান। ওকে, এই যে মানুষ আপনারা ইয়াং জেনারেশন এই ইউরোপিয়ান ফুটবল নিয়ে এত মজা করেন, এত মজা কথা বলেন, গেম খেলেন নিশ্চয়ই, লাইভ ফুটবল যেটাকে বলি আমরা খেলেন। আসলে যখন এরকম হয় যে একটা স্কোয়াড যেখানে বাংলাদেশের 11 জনই খেলছেন একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড লেভেলে, সেটা ওয়ার্ল্ড কাপ, আমাদের এফসি কোয়ালিফাই ম্যাচ আছে, আমরা যদি সত্যি কোয়ালিফাই করতে পারি আমরা আরেকটু স্ট্যান্ডার্ডে চলে যাব, তারপর আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যাওয়ার চেষ্টার জন্যই আমরা মূলত আছি। যখন সত্যি হবে যে হ্যাঁ এই হামজা, এই শামিদ, এই জামাল হয়তোবা বা এই তবু বর্মন
ওরাই হচ্ছে ফাইনালি ইউরোপিয়ান ফুটবলের স্টেজে খেলছে। আমরা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলেছি অস্ট্রেলিয়াতে, কিন্তু যখন সেটা আমরা সত্যি কোনো আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলবো একটা ট্রফিকে সামনে রেখে, তখন আসলে আমাদের কেমন লাগবে বা তখন আসলে আমাদের প্রেক্ষাপটটা আবহাওয়াটা কী দাঁড়াবে? আসলে আমি একটু আগে আলোচনার সময় বলতেছিলাম যে আমাদের ফুটবলে মাঝখানে যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাতে মানে জেনারেশনের একটা গ্যাপের কথা আমি একটু আগে বলছিলাম। মাঝখানে ফেডারেশনের কিছু অনিয়ম প্লাস হচ্ছে আমাদের ফুটবল বিমুখতা, যে কারণে ফুটবল থেকে মানে মার্কেটিং টিআরপি কমে যাওয়া, ঠিক আছে, ফুটবলের স্পন্সরশিপের অভাব, অবকাঠামো দুর্বল হয়ে গেছে, আমাদের ক্লাব ফুটবলের স্ট্রাকচারটা এখন পর্যন্ত দাঁড়াতে পারে নাই। যে কারণে হয়তো বা আমি প্রথমে চিন্তা করতাম যে ক্লাব ফুটবলে আলট্রাস করবো, বাট না করে আমি ন্যাশনাল ফুটবলে হাত দেওয়া লাগছে। কারণ আমার ফুটবলের আমার আলটিমেট ধারণা মানে ছিল হচ্ছে স্ট্রাকচারটা নেই, আমেজটা ফিরলে ফুটবলের টিআরপিটা পারবে, যেটা এখন হচ্ছে। বাংলা বাপু স্পন্সর পাচ্ছে, আমাদের স্পন্সর আসলে টাকা আসবে, টাকা আসলে আমাদের আলটিমেটলি ক্লাব ফুটবল বলবেন বা ওভারঅল ফুটবলের স্ট্রাকচারটাও ঠিক হবে, তখন ওভারঅল আমাদের ফুটবলও কিন্তু ডেভেলপ হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় স্পোর্টস উইকেন্ডে সময় দেওয়ার জন্য। আশা করি আপনাদের এই সাফল্য এবং আপনাদের এই পরিশ্রম দেশের ফুটবলাররা অবশ্যই বৃথা দিবেন না। ধন্যবাদ সবাইকে। দর্শক, শুনছিলেন আলট্রাসের কথা। দেশের ফুটবলকে যারা ভালোবাসে, দেশের ফুটবলকে নিয়ে যারা কাজ করছে নিভৃতে, তাদের একটাই চাওয়া দেশের ফুটবল আরও ভালো করুক, আরও এগিয়ে যায়, সেই ভাবনায়। ধন্যবাদ সবাইকে।